ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে জানালেন সিএসি। সুষ্ঠু ভোটের জন্য জনগণের সহায়তা কামনা। জুলাই অভ্যুত্থানের পর এখনো পলাতক ৭০০ আসামি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কারাগারে জরুরি সেবা হটলাইন চালু। এসআই মালিক ও কনস্টেবল মুকুলের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা। আশুলিয়ায় শিক্ষার্থী হত্যা ও লাশ পোড়ানোর অভিযোগ। এ যেন আরেক আয়নাবাজি। দ্বিতীয় মামলায় বেরিয়ে এলো থলের বিড়াল। চাঁপাইনবাবগঞ্জ টাকার লোভে বদলি জেল খাটছে যুবক। ইটভাটার পাশের জমি দখলে হত্যা আগুন। সাতক্ষীরার মোস্তাকের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশের বিচার দাবি। জিম্মি ৪ নারী সেনার বিনিময়ে কারাগার থেকে মুক্তি পেল ২০০ ফিলিস্তিনি। ঘরমুখ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা। এবং আবারও ঢাকায় ফিরছে বিপিএল। দুপুরে ফরচুন বরিশালে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। সন্ধ্যায় রংপুরের প্রতিপক্ষ রাজশাহী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জাতীয় নির্বাচনের জন্য এখনো মাঠ প্রস্তুত নয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। সকালে নির্বাচন ভবনে আরএফইডি টকে এসব কথা বলেন তিনি। জানান, ২০২১ সালের সংসদীয় আসনের পুনর্বিন্যাস না করলে নির্বাচন আয়োজন বিঘ্নিত হতে পারে। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের উপর নির্ভর করার কথাও জানান তিনি। সরকার কমিশনকে সার্বিক সহযোগিতা করছে জানিয়ে সিসি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ৩টা সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে। স্বাধীনভাবে কাজ করতে পারলে রাজনৈতিক সরকারের অধীনেও স্বাধীন সরকার নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব বলেও জানান তিনি। যে পরিস্থিতিতে আমরা দায়িত্বটা নিয়েছি, অথবা আমাদের আমাদের কাঁধে দায়িত্বটা এসে পড়েছে, যে সময়ে ভেরি ক্রুশিয়াল টাইম, সব কিছু কিন্তু রেডি নাই। আমাদের জন্য মাঠটা রেডি নেই। কিন্তু আমরা যে ইলেকশনটা করব, এই আইন কানুন বিধিবিধান কিন্তু এখনও চূড়ান্ত অবস্থায় নাই। কারণ রিফর্মস কমিশনের রিপোর্টগুলো আসা শুরু করেছে। এবং আই ক্যান এশিওর ইউ, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যেমনভাবে পার্লামেন্টারি ইলেকশন হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা একটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো, যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। বিচারিক এবং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে তফসিল ঘোষণার সময় যারা নিবন্ধিত থাকবেন তাদের নিয়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ত্রিদেশীয় জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার হালনাগাদ বিষয়ক মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি। বলেন, জুন মাসের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন ভোটার তালিকাভুক্ত হবে। নিরপেক্ষ এবং সাহসী প্রিজাইডিং অফিসারদেরকেই নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে, যাতে তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে। আগামী জাতীয় নির্বাচনে ইভিএম নয়, ব্যালটে ভোট গ্রহণ করা হবে বলেও জানান ইসি সানাউল্লাহ। একটা জাতীয় ঐক্যমত গঠন কমিশন গঠন করা হবে। সেই ঐক্যমত গঠন কমিশনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত ঐক্যমতগুলো নেওয়া হবে। সেটার উপরে যে পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন সেগুলো সাধন করা হবে আইনে এবং বিধিতে, এবং তারপরে নির্বাচন আমাদের একটা শুরু হবে, প্রক্রিয়া শুরু হবে। এই মুহূর্তে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় ২ পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন কনস্টেবল মুকুল চোকদার ও এসআই আব্দুল মালিক। তাদের বিরুদ্ধে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এর আগে কনস্টেবল মুকুল চোকদারকে ২৬ ডিসেম্বর আদালতে হাজির করা হয়। এ সময় তাকে গ্রেফতার দেখিয়ে পরবর্তী শুনানির জন্য ২৬ জানুয়ারির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। তারিখ অনুযায়ী রোববার মুকুল ও মালিককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে জুলাই অগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে, আহত হন অন্তত ২০ জন।
রোববার সকালে রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীপন্থী বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে রোববার সকালে দুপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হন। গুরুতর আহত অবস্থায় আওয়ামী লীগ আলমগীর হোসেন নামের একজনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 এর পূর্ব ঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। এর আগে গেল 23 জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 এর জন্য 10 ক্যাটাগরিতে 10 জনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, নাটক ও নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ বা গদ্যে সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। চাঁপাইনবাবগঞ্জ আদালতে কারাদণ্ড হয়েছে শেতাউর রহমানের এক প্রতারকের। কিন্তু শেতাউর সেজে সাজা খাটছেন মিথুন নামে এক যুবক। শেতাউর সাবেক ইউপি সদস্য। কিছু টাকা দিয়ে মিঠুনকে তার পরিবর্তে কারাগারে পাঠান। মিঠুন এখন রাজশাহী কারাগারে বন্দী। তার মা বাবা তাকে ছাড়াতে চেষ্টা করছেন। মানবাধিকার কর্মীরা বলছেন যে এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। সহকর্মী তারেক রহমানের তথ্যচিত্রে মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। রাজশাহীর বায়া এলাকার FM অটো রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী মোহাম্মদ আজিজ 70 লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে শেতাউর রহমানের বিরুদ্ধে 2022 সালে একটি মামলা করেন। 2024 সালের 18 এপ্রিল রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুবিনা পারভিন ওই মামলার রায়ে শেতাউরকে 1 বছরের কারাদণ্ড দেন, জরিমানা করেন 70 লাখ টাকা। মামলার রায় ঘোষণার সময় আসামি শেতাউর পলাতক ছিলেন। এরপর গত বছরের 27 অক্টোবর মিঠুন নামে এক ব্যক্তিকে শেতাউর সাজিয়ে রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করানো হয়। আদালতে মিঠুন নিজেকে শেতাউর পরিচয় দেন। পরে আদালত তাকে রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে পাঠান। আর বাইরে প্রকাশ্যেই ঘুরে বেড়ান মূল আসামি শেতাউর রহমান। এদিকে শেতাউরের বিরুদ্ধে আবারও 75,000 টাকার চেক জালিয়াতির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে একটি মামলা করেন আইনজীবী আব্দুল মালেক। এ মামলায় কেন্দ্রীয় কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জের আদালতে আসামি শেতাউর সেজে থাকা মিঠুনকে নিয়ে যাওয়া হলে বেরিয়ে আসে থলের বিড়াল। এ সময় আইনজীবী আব্দুল মালেক আদালতকে জানান, এই আসামি শেতাউর নয়, তিনি অন্য কেউ। পরবর্তীতে মিঠুন আদালতে স্বীকার করেন যে তিনি শেতাউর নন। টাকার বিনিময়ে শেতাউর সেজে কারাগারে যাওয়ার কথা স্বীকার করেন মিঠুন। মূল আসামি হলো শেতাউর রহমান মেম্বার। উনি ছিলেন আসামি, কিন্তু এই মিঠুনকে শেতাউর রহমান সাজিয়ে এই শেতাউর রহমানই ওকে ভিতরে ঢুকিয়ে রেখেছিল। অবশ্য মিঠুনের বাবা মায়ের দাবি, দরিদ্রতার সুযোগ নিয়ে শেতাউর প্রতারণা করে কারাগারে বন্দী রেখেছে তার ছেলেকে। তারা এই ঘটনার তদন্ত করে মিঠুনের মুক্তির দাবি জানান। ওরা ঠিক হয়ে যায় 15 দিন 20 দিন পর আমি জানতে পারছি কি ওকে জেলখানা তো বদলি জেলখানা পটকে বাহির কিনকে নিয়ে চলে এসে কয়েকদিন পর জানতে পারছি তা চিল্লানি মানে চাচানো না, কিছু বললো না জেনে। এদিকে এমন ঘটনায় হতবাক মিঠুনের প্রতিবেশীরাও। শেতাউর মেম্বারের চেকের কাছে ওই জেল কাটছে মিঠুন। এ বিষয়ে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলী জানান, অন্যের হয়ে জেল খাটানো মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আমি মনে করি। যে সকল ব্যক্তি দায়ী এবং এই ক্ষেত্রে যারা অশোভন কার্যক্রম করেছে এবং আইনকে উপেক্ষা করেছে, নীতিকে লঙ্ঘন করেছে, তাদের আইনের আওতায় এনে এই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করি। নিরপরাধ মিঠুন মুক্তি পাবে আর অপরাধীর শাস্তি হবে, এমনটাই আশা আদালত সংশ্লিষ্টদের। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ফসলি জমি দখল করে অবৈধ ইট ভাটার পরিধি বাড়াতে মরিয়া মোস্তাক। কৃষকদের ওপর দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন অত্যাচার। গেল 9 জানুয়ারি তার পেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারাতে হয় এক কৃষককে। মাস পেরুলেও নেই হত্যা মামলার কোনো অগ্রগতি। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা।
এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইসাপুর গ্রামের মোস্তাকি যেন রবীন্দ্রনাথের 2 বিঘা জমি কবিতার সেই লোভী রাজা। ইটভাটার মালিক মোস্তাক, অভাব নেই ধন সম্পদের, তবু ইটভাটার পাশের জমিগুলোর দিকে তার শকুনের দৃষ্টি। ভাটার পাশে থাকা একটি দোকানে আগুন লাগিয়ে দখলে নেন দোকানের জায়গা। শুধু তাই নয়, পালিত লাঠিয়াল বাহিনী নিয়ে উত্ত্যক্ত করেন আশেপাশের মানুষদেরও। উদ্দেশ্য জমি দখল। মোস্তাকের লালসার শিকার হন স্থানীয় মনসুর কাগুজি। বেশ কিছুদিন ধরেই তাকে জমি ছেড়ে দিতে হুমকি দিয়ে আসছিল মোস্তাকের লোকজন। রাজি না হয় জমিতে ফেলে রাখা হয় বিদ্যুতের খোলা তার। পরে মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গেল 9 জানুয়ারি মৃত্যু হয় কৃষক মনসুরের। আমার আব্বার ওই জমিটা 3 একর ফসল নেয় আমার আব্বা। এখন এই জমিটা ওরা নিতে চাচ্ছে। আমার আব্বার মারবে বলে তাই ওরা তো এইভাবে পরিকল্পিতভাবে রেখেছে। রেখে মারার পরে আমার আব্বা তো ওইখানে যাবে কি করে, ওইখানে তো আমার আব্বার ওটাই নিয়ে গেছে। আর আব্বা তো ওরা সরানোর ব্যবস্থা করেছে, কেউ দেখে ফেলেছে, এই জন্য আমার আব্বার সরাতে পারিনি ওরা। শুধু মনসুর নয়, এমন অসংখ্য কৃষক প্রাণ ভয়ে দিন কাটাচ্ছেন ইসাপুরে। মোস্তাকের ইটভাটার পাশে নিজেদের জমি থাকাই যেন কাল হয়েছে তাদের। এই মোস্তাক হাজি আমাদের এই জমির পাশে এসে ভাটা করে আমাদের প্রচুর পরিমাণে নির্যাতন চালাচ্ছে। আমাদের খন্দপাতি হতে দেয় না। আমাদের 2 বিঘে মাত্র জমি, সেইখানে ঘের করেছি বলে সে আমাদের উপরে মামলা দিচ্ছে। আমরা এই 4-5 বছর মামলা চালাচ্ছি। আমার দোকান থাকে এখানে, কাঠের দোকান, সেই দোকানটা পড়িয়ে দিয়ে ও জমি দখল করে নেয় আমার জমিটা খাইটা। প্রতিবাদ করতে গেলে ও থানা পুলিশে অভিযোগের কথা জানালে পুলিশকে নিজের পকেটে রাখেন বলে হুমকিও দেন মোস্তাক। এ নিয়ে কথা বলতে গেলে দেশ টিভির ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়নি পুলিশ। জেনে তারপর বলতো ওই যে সামনে করে ওইটা। মনসুর হত্যায় জড়িতদের বিচার ও কৃষি জমিতে ভাটা বন্ধের দাবি ইসাপুরের কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ মারা গেছেন। রোববার সকাল 8টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন 90 ঊর্ধ্ব শফিউল্লাহ। ডায়াবেটিক্স, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ছিলেন। 1971 সালে শফিউল্লাহ ছিলেন জয়দেবপুরে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় প্রধান। তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতে শফিউল্লাহ ছিলেন 3 নম্বর সেক্টরের কমান্ডার। পরে 3টি নিয়মিত আর্মি ব্রিগেড গঠিত হলে এস ফোর্সের নেতৃত্বে আসেন শফিউল্লাহ। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাব পান। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে থেকে 1975 সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। পরে মালয়েশিয়া, কানাডা, সুইডেন, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পতনের পরে, সেই ফ্যাসিস্টের পতনের পরে যে বাংলাদেশের মানুষের মালিকানা একটা নির্বাচনের মাধ্যমে, প্রতিনিধিত্বশীল সরকারের মাধ্যমে, সংসদের মাধ্যমে সেটা জনগণ ফিরে পাবে, সেটাই ছিল প্রত্যাশা। এবং সেই প্রত্যাশা কিন্তু এখনো জনগণের আছে। সুতরাং সেটা বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নাই। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে, এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে।
কোন দল, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী তারা যদি মনে করে বাংলাদেশ আগামী দিনের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য কোন দলের, কোন গোষ্ঠীর, কোন ব্যক্তির একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে, তারা সিদ্ধান্ত নেবে, তাদের সিদ্ধান্তে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন সংস্কার হবে, সেটা ভুল হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। আমরা সরাসরি সেখানেই ছিলাম। কারাগারে জরুরি সেবার জন্য হটলাইন নাম্বার চালু করেছে কারা অধিদপ্তর। সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন থেকে হটলাইন নাম্বারের মাধ্যমে বন্দির অবস্থান সম্পর্কিত তথ্য, বন্দির হাজিরার তারিখ, বন্দির সাক্ষাতের তারিখ সহ অভিযোগ পরামর্শ সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। উপদেষ্টা আরও জানান, কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এখনও 700 কারাবন্দী পলাতক রয়েছে বলেও জানান তিনি। এ সময় পুলিশ বাহিনীতে জনবল ঘাটতি নেই বলেও জানান তিনি। তদন্তে যেন কোনো রকমের ঘাটতি বা গাফিলতি, মুক্তি সম্পর্কিত তথ্য এবং অভিযোগ এবং পরামর্শ সম্পর্কিত তথ্য, এটার মাধ্যমে যে কোনো বন্দির আত্মীয় স্বজন এই সংবাদগুলি নিতে পারবেন। এই হটলাইনটা সবসময় খোলা থাকবে। জুলাই অগাস্টের বিপ্লবে যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের জন্য এখানে সুযোগ হয়, এটার ব্যবস্থা করব। পুলিশের স্বল্পতা নাই, হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন, স্বল্পতা নাই। তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায়, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। গুচ্ছ পদ্ধতি বহালের দাবিতে ইউজিসি অভিমুখে লং মার্চ করছেন শিক্ষার্থীরা। দর্শক, এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, কি বলছেন আসলে আন্দোলনকারীরা? সার্বিক পরিস্থিতি সেখানে কেমন জানাবেন? গুচ্ছ পরীক্ষা পদ্ধতির দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এখন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু যে প্রধান যে ফটক, সেই ফটকের সামনে একদমই রাস্তার মধ্যে বসে পড়েছেন এবং তারা ব্যানার প্লাকার্ডের মাধ্যমে তাদের যে দাবি, যে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি, সেই পরীক্ষা পদ্ধতির দাবি করছেন। তারা বলছেন যে 24টি যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সে বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ যে পদ্ধতিতে পরীক্ষা মাধ্যমে যে নির্বাচন করা হয়, সেই নির্বাচনী ধারাবাহিকতা তারা বজায় রাখতে চান। এবছর যেভাবে আলাদা আলাদা করে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে, সেই জায়গাটি থেকে তারা ফেরত আসার যে দাবি, সেই দাবিটি তারা এখান থেকে তুলছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন যে আলাদা আলাদা করে পরীক্ষা নেওয়া হলে তাদের যেমন সারা বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য, অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা করে ভর্তির জন্য ফি দিতে হচ্ছে। সেক্ষেত্রে তাদেরকে 24টি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধুমাত্র 1000 টাকা করে ফি দিতে গেলেও তাদের প্রায় 24,000 টাকা ফি তাদেরকে সেখানে দিতে হচ্ছে। এর বাইরে যে পরীক্ষা দেওয়ার যে যাতায়াত ভাড়া এবং সেখানে যাওয়া আসার যে একটি খরচ, সেই খরচটিও তাদেরকে বহন করতে হচ্ছে। সেক্ষেত্রে তারা এটিকে বিশ্ববিদ্যালয়ের একটি ব্যবসা হিসেবে তারা দেখছেন এবং সে কারণেই কিন্তু এখানে তারা যে স্লোগানটি তুলছেন সেটি হচ্ছে ব্যবসা নাকি গুচ্ছ। এবং 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনের কথাও তারা তুলে ধরছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন, বৈষম্য দূর করা এবং শিক্ষার যে পরিবেশ এবং মেধাবীদের যে জায়গা তৈরি করা, সেই জায়গা তৈরি করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের পরে যে আজকের তাদের আবারও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে রাস্তায় যে বসতে হয়েছে ভর্তির জন্য, সেটি তারা দুঃখজনক হিসেবেই তুলে ধরছেন। এবং আমরা দেখেছি সকালে তারা এখানে আসার আগে একটি লং মার্চ কর্মসূচি পালন করেছেন এবং মিছিলে মিছিলে আগারগাঁওয়ের যে আশপাশের সে সড়কগুলো, সেগুলো তারা প্রদক্ষিণ করেছেন এবং সবশেষ তারা এই মুহূর্তে এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে এসে তারা অবস্থান করছেন এবং স্লোগান তুলছেন। এবং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে একজন প্রতিনিধি বারবার এসে এখানে তাদের সাথে কথা বলছেন এবং তাদেরকে বলা হচ্ছে যে 2 থেকে 3 জন প্রতিনিধি
যারা আন্দোলন করছে শিক্ষার্থী তাদের পক্ষ থেকে ভিতরে গিয়ে তাদের সাথে কথা বলার জন্য। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা 2 থেকে 3 জন প্রতিনিধি নয়, তারা এর আগে এসেছেন, তারা কথা বলেছেন এবং তারা স্মারকলিপি দিয়েছেন, তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং সবশেষ তারা আসলে কোনো কিছুতেই সফল না হওয়ায় কিন্তু আজকে এই যে রাস্তায় এসে একদমই তারা অবস্থান করেছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে সমস্যার সমাধান সেটি তারা এবং এই রাজপথ। আমরা এই মুহূর্তে একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আজকে আপনাদের যে দাবি সেটি আসলে কি এবং কেন রাস্তায় এসেছে? আমাদের দাবি হচ্ছে 24টা বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ পদ্ধতি আমরা বহাল চাই। আসলে এসেছেন এবং এর আগে আপনাদের কোনো আমরা এই দাবিটা অনেকবার, এমনকি স্মারকলিপি জমা দিয়েছি রাষ্ট্রপতির কাছে, ইউসিসির কাছে। আমরা আমাদের বড় ভাই অনেকবার স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু তারা আমাদের গ্রহণ করে নাই। আমরা অনেকবার স্মারক দিচ্ছি এবং আমরা অনেকবার জড়ো হয়েছে। আমাদের শুধু আশ্বাস দেয়, আজকে আশ্বাস দিচ্ছে সন্ধ্যাবেলা একটা কিছু বেড়ে গেছে বিশ্ববিদ্যালয়, আমাদের একটা আশ্বাস দেয় একটা বেড়ে গেছে। আমরা এমনকি আজকে দিনে শুনছি যে নোয়াখালী বিশ্ববিদ্যালয় বেরোয় যাওয়ার চিন্তা আছে, কিন্তু ভাই আমরা চাচ্ছি 24টা বিশ্ববিদ্যালয় যুক্ত সমিতি। আপনারা যেটি দেখলেন যে আসলে এখানে যে সকল শিক্ষার্থীরা এসেছেন তাদের মানা পর্যন্ত কিন্তু তারা আসলে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এখানে আসা হয়েছে শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। আমরা যদি সেটি একটু দেখাতে চাই যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে কিন্তু এখানে আসা হয়েছে এবং তারা এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে কথা বলবেন এবং সেটি আমরা এখানে এই মুহূর্তে দেখছি যে আসলে তারা এখানে এসেছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। সেটির আসলে কি সমাধান দিতে পারবেন সেটি আসলে এখন দেখার বিষয় এবং এখানে শিক্ষার্থীরাও অধীর আগ্রহের সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে যারা এখানে এসেছেন তাদের সাথে কথা বলছেন। আমরাও সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা যেটি বলছেন যে এই মুহূর্তে আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে 5 জনকে তারা ভিতরে নিয়ে যাবেন, কিন্তু দেখছেন যে আসলে শিক্ষার্থীরা সেই প্রস্তাবে কিন্তু সায় দেয়নি। তারা যেটি বলছেন যে সমাধান রাজপথে হবে এবং সংগ্রাম বলে কিন্তু তারা এই মুহূর্তে স্লোগান তুলছেন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে প্রথম একজন প্রতিনিধি এসেছিলেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে বেশ কয়েকজন প্রতিনিধি কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু আসলে তাদেরকে 5 জন শিক্ষার্থীদের মধ্যে থেকে আসলে 5 জনকে তারা ভিতরে যাওয়ার প্রস্তাবটি এই মুহূর্তে দিচ্ছেন এবং তাদের যে শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো শোনার জন্য এবং তাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে কথাগুলো রয়েছে এগুলো আসলে তারা সেখানে বলবেন এবং তারা কিন্তু আবারও রিকোয়েস্ট করছেন যে আসলে যাতে শিক্ষার্থীরা তাদের সাথে যায় এবং তাদের সাথে কথা বলে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে সকল শিক্ষার্থীরা 5 জন প্রতিনিধি যাওয়ার বিষয়ে আসলে অনাপত্তি দিয়েছে তাদের সাথে এই মুহূর্তে কথা বলছেন মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে এবং তারা আসলে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে তাদের যে দাবি সেটি শোনার জন্য তারা শুনতে চান এবং সেটির আসলে সুনির্দিষ্টভাবে তারা বাস্তবায়ন করতে গেলে যে সকল পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপগুলো তারা আসলে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে আসলে তারা আসলে এখানে যে আন্দোলনরত শিক্ষার্থীদের আনা যে মাইক রয়েছে সেই মাইকের মাধ্যমে আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। আমরা এই মুহূর্তেও দেখছি যে আসলে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন যাতে তারা যে গুচ্ছ পদ্ধতি দাবি করছেন সেটি আসলে যাতে বাতিল করতে গেলে কি ধরনের পদক্ষেপ নিতে হবে বা কি এই কর্মসূচির মধ্য দিয়ে তারা যেতে হবে সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন এবং শিক্ষার্থীদেরকে আসলে তারা বলছেন যে তাদের কথা শোনার জন্য আসলে তাদের কয়েকজন প্রতিনিধি নির্বাচন করে সেই প্রতিনিধিরা আসলে ভিতরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভিতরে তারা যাবেন এবং সেখানে আসলে তারা কথা বলবেন এবং কথার পরে একটি সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই জায়গাটি আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে যিনি এসেছেন তিনি আসলে কি ধরনের কথা বলছেন সেটি একটু দেখার চেষ্টা করছি। এবং যে আন্দোলনটা হয়েছে যেটাকে তোমরা জুলাই বিপ্লব বলছো সেটার আমি একেবারেই ফ্রন্ট লাইনের লোক। এটা কি এখন চিনছো আমাকে? এখন চিনছো? আমার উপর কি তোমাদের আস্থাটা আছে? বা কি হয়েছে এটা তো তোমাদের জানা দরকার। আরে বাবা, শিক্ষা উপদেষ্টা এখন সেটার জন্য তো আমাদের বসে আলাপ করতে হবে। যদি আস্থা সমস্যা নেই, তোমরা যদি মনে করেন আমাদের 100 জন যাবে, উইল